আমরা গতদিনে আলোচনা করেছিলাম অধ্যায় 1 থেকে, তাই না? অধ্যায় 1, আর অধ্যায়ের নাম ছিল কি? ভৌত রা- ভৌত রাশি ও তাদের পরিমাপ। কেউ একজন বলবে কি যে আমরা গতদিনে কি কি বিষয় নিয়ে আলোচনা করেছিলাম? রাইসা কি বলতে পারবে কি কি বিষয় নিয়ে আলোচনা করেছিলাম গতদিনে? স্যার আমি ছিলাম না। ছিলে না? মাহবুব, হুম। তুমি বলতে পারবে কিছুটা? স্যার আমিও শেষ পর্যন্ত ছিলাম না। শেষ পর্যন্ত তুমিও ছিল না, আচ্ছা। আমরা গতদিনে যে বিষয়গুলো আলোচনা করেছিলাম, হ্যাঁ, সেটা ছিল কি যে রাশি কাকে বলে, হ্যাঁ, রাশির প্রকারভেদ, তার পরিমাপ কি, পরিমাপের প্রয়োজনীয়তা, তারপরে উপসর্গ নিয়ে আমরা আলোচনা করেছিলাম, একক নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমরা দেখব যে জিনিসটা, হুম হুম। হ্যাঁ, সেটা হচ্ছে উপসর্গ নিয়ে আমরা আরেকটু আলোচনা করব। যে সেটা হচ্ছে এই যে আমরা গতদিনে এটা আলোচনা করছিলাম না, এই যে এগুলো মনে রাখতে হবে, উপসর্গগুলো। উপসর্গ যদি মনে রাখতে না পারলে হবে না। এই যে উপসর্গের যে এই যে ছকটা রয়েছে, হ্যাঁ, এগুলো 1-2 বার পড়লে তোমাদের মনে থাকবে। যেমন ডেকার মান কত? 10, তাই না? আর হেক্টর মান 10 স্কোয়ার মানে 100। কিলোর মান হচ্ছে 1000 বা 10 কিউব। মেগার মানে কত? 10^6। গিগার মান 10^9। টেরার মান 10^12। পেটার মান 10^15। ঠিক কিভাবে এক্সার মান কি 10^18। ঠিক কিভাবে ছোট যে উপসর্গগুলো রয়েছে আমাদের, হ্যাঁ, এই যে ডেসি কত? মানে ডেসি মানে কি? 10^-1, তার মানে 0.1। সেন্টি বলতে এটা 0.01, মানে 100 ভাগের 1 ভাগ। মিলি এটা 1000 ভাগের 1 ভাগ, 10^-3। ঠিক কিভাবে মাইক্রোর মান 10^-6। হ্যাঁ, ন্যানোর মান 10^-9। পিকোর মান কত? 10^-12। আর ফেমটোর মান 10^-15, এবং অটোর মান কত? 10^-18। এখন আমাদের বহু নির্বাচনী যেভাবে প্রশ্নগুলো হয়, আমরা যদি একটা প্রশ্ন দেখি, হ্যাঁ, এমন হয় প্রশ্নটা। তোমরা পাশাপাশি একটু তোমার কি খাতা নিয়ে বসছো? সবাই খাতা আছে? খাতা, ক্যালকুলেটর? জি জি স্যার স্যার। আছে। হ্যাঁ, যদি তাহলে এটা দেখবে, আমরা প্রথমে একটা প্রশ্ন দেখি এখানে। তোমার প্রশ্নটা দেখতে পাচ্ছ তো নাকি? দেখতে পাচ্ছ কি প্রশ্নটা? জি স্যার পাচ্ছি। হ্যাঁ, তাহলে আমরা প্রথম প্রশ্ন একটু দেখি। এখানে একটা প্রশ্ন রয়েছে, কি দেখো দেখি। 1 হেক্টো 1 হেক্টো 1 নেনোর কত গুণ? এই যে এটা দেখো, কি বলছে? 1 হেক্টো 1 নেনোর কত গুণ? তাহলে দেখো এটা আমরা কিভাবে সমাধান করতে পারি। এর আগে তুমি আগে হেক্টো এবং নেনো এটা লাগবে আমাদের, যে উপসর্গটা কত, হেক্টর মান কত বলো দেখি। যদি হেক্টর মান মনে না থাকে, মনে রাখতে হবে হেক্টর। তাহলে দেখো হেক্টর মানটা কত এখানে? 10 স্কোয়ার, তাই না? মানে 100। আর ন্যানোর মান কত দেখো? 10^-, কত? 9। একটু কথাগুলো মনে রাখো। তাহলে আমাদের প্রশ্নটা ছিল যে 1 হেক্টো 1 নেনোর কত গুণ। তার মানে উপরে হচ্ছে 1 হেক্টো, আর নিচে কত? 1 নেনো। হেক্টর মানটা কত বলুন তো? কত ছিল হেক্টর মান? এই দেখো, 10 স্কোয়ার, তাই না? হেক্টর মান কত? 10 স্কোয়ার। আর ন্যানোর মান কত ছিল? এগুলো মনে রাখতে হবে তোমাদেরকে। ন্যানোর মান কত? 10^-9। 10^-9। তাহলে এটুকু ক্যালকুলেশন করলে কত হবে বলো দেখি? সূচক বিধি অনুসারে কত হবে? 10^?
10⁻7 আসে, তাই না? এখানে দেখো তোমরা একটু ভালো করে, ন্যানোর মানটা কত, 10⁻−9, 10⁻−9। আর হেক্টর মানটা কত, 10 স্কোয়ার। আর আমাদের প্রশ্নটা দেওয়া ছিল কি, 1 হেক্টো 1 ন্যানোর কত গুণ। তাহলে উপরে 1 হেক্টো আর নিচে দিব কি, 1 ন্যানো। হেক্টর মান কত, 10 স্কোয়ার, আর ন্যানোর মান 10⁻−9। তাহলে একটু যদি সূচক বিধি অনুসারে যদি আমরা সলভ করি, তাহলে কত আসবে, 10⁻7 না? তাহলে এই যে 1 হেক্টো সমান কত হলো, যে 1 ন্যানো ইন্টু কত, 10⁻7। তার মানে 1 হেক্টো 1 ন্যানোর এই 10⁻7 গুণ। যদিও এখানে অপশনটা ভুল রয়েছে, হ্যাঁ, তাহলে এখানে হবে 10⁻7। এটা ওর সঠিক উত্তর হওয়ার কথা ছিল, 10⁻7। 1 হেক্টো 1 ন্যানোর কত গুণ। বুঝতে পারছেন কি হিসাবটা? তোমরা কি বুঝতে শুনতেছো আমার কথা? তোমরা কি শুনতে পাচ্ছ আমার কথা? জি স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ। তাহলে এটা একটু নিজে করছো কি, একটু করে দেখো দেখি, 1 হেক্টো 1 ন্যানোর কত গুণ হচ্ছে। একটু নিজে করলে তোমার বুঝতে পারবে, সহজ হবে, হ্যাঁ। খাতায় কি করতেছো তোমরা? করলে সুবিধা পাবে, হ্যাঁ। এরপর আমরা 2 নাম্বারটা দেখি, 2 নাম্বারে কি বলছে দেখো। বলছে 1 ন্যানো সেকেন্ড সমান কত সেকেন্ড। ন্যানোর মানটা কত, 10⁻9। তাহলে 1 ন্যানো সেকেন্ড সমান কত, যে 10⁻−9 সেকেন্ড, এটা সঠিক উত্তর। আচ্ছা, এখানে 3 নাম্বার প্রশ্ন যেটা বলেছে দেখো, 3 নাম্বার কি বলছে, 1 PM সমান কত AM। আসলে পিটা কি, পিকো, তাই না? তার মানে আমি নিব কি, উপরে 1 PM আর নিচে নিব কি, এই যে, মানে 1 PM সমান কত মিটার সেটা আগে বের করে নাও। তা পিকোর মান কত, পিকোর মানটা কত কে বলতে পারবে পিকোর মান? এই দেখো, পিকো কত, 10⁻12। তাহলে 1 পিকোমিটার সমান হলো 10⁻−12 এত কি, মিটার। আর তাহলে 1 পিকোমিটার সমান হলো 10⁻12 মিটার। তো এটাকে কি বানাইতে হবে, বলছে কত অটোমিটার। তাহলে অটো এর মানটা কত বলো, অটোর মানটা কত, 10⁻কত, -18। যাদের এটা মনে রাখতে হবে যে 10⁻−18 অটো এর মান। তাহলে 10⁻12 মিটারকে, অর্থাৎ 1 পিকোমিটারকে যদি আমি অটোমিটার করতে যাই, তাহলে কি করতে হবে, কত দিয়ে ভাগ দিব। তাহলে এখানে 10⁻−12 মিটার। আর আমরা এখানে করবো অটোমিটার, অটো এর মানটা কত, 10⁻−18। তোমরা কি খাতা কলম নিছো? একটু যদি আমার সাথে শেয়ার করো তাহলে সুবিধা হয়। ফাহিম আসো? ফাহিম, জি রাইসা, স্যার, আছি স্যার। হ্যাঁ। তো এটা করে করো, করে আমাকে বলো যে সঠিক উত্তর কোনটা, যে 1 PM সমান কত AM। এটা আমাদেরকে 30 থেকে 40 সেকেন্ডের মধ্যে করা চাই। পরীক্ষা হলে তো এত স্যার, সময়। স্যার ঘ নাম্বারটা অ্যান্সার হবে স্যার। হ্যাঁ, কিভাবে করছো বলেন দেখি। স্যার, স্যার উপরে স্যার ইয়ার নাম মান্ডা দিছি স্যার, পিকো। আর নিচে হচ্ছে স্যার ইয়ারটা, এটুর মান দিছি স্যার। উম, তাহলে কেমনে হলো? এটুর মান দিয়ে। জি না, এই যে তোমাকে এখানে বলে দিলাম না, যে 1 পিকোমিটার সমান কত মিটার, 10⁻12 মিটার, তাই না? জি। আর এটাকে কি করতে হবে, অটোমিটার করতে হবে। তাহলে 1 অটোমিটার সমান কত, 10⁻−18। তাহলে এই 10⁻12 কে 10⁻18 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করলে কত আসবে দেখো দেখি, সূচক বিধি অনুসারে 10 কত, 6 আসবে না? জি 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 জি। হ্যাঁ, এই তার সঠিক উত্তর হচ্ছে ক নাম্বারটা। বুঝছি স্যার। হ্যাঁ। এরপরে দেখেন, তারপরে প্রশ্নটা কি আছে, টেরার সূচক কি, টেরা, 10 কত, টেরার মান, টেরার মান 10 কত, 12। দেখুন। হ্যাঁ, 10 টু দি পাওয়ার 12। হ্যাঁ, 10 টু দি পাওয়ার 12।
টুয়েলভ, এই যে টেরার মান 10^12, এটা মনে রাখতে হবে। আচ্ছা, এরপরে দেখো যে যে ওয়ান 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 মিলি সেকেন্ড 1 ন্যানো সেকেন্ড অপেক্ষা কত গুণ। কি বলছে, 1 মিলি সেকেন্ড, তার মানে কি উপরে এই মিলি সেকেন্ড আর নিচে কত, 1 ন্যানো সেকেন্ড। 1 ন্যানো সেকেন্ড, তাহলে একটু বলেন দেখি 1 মিলি সেকেন্ড, মিলির সূচকটা কত বলো, 1 মিলি সেকেন্ড সমান কত সেকেন্ড? 10 to the power -3, -3 সেকেন্ড, তাই না? আর 1 ন্যানো সেকেন্ড কত? 10 to the power -9. 10^-9 সেকেন্ড। তাহলে এই 1 মিলি সেকেন্ড বাই 1 ন্যানো সেকেন্ড, তাহলে এটা ক্যালকুলেশন করো, তাহলে কত হবে, 10^6। 10 to the power 6. তাহলে তাহলে মিলি সেকেন্ড আমাদের চাইছিল, 1 মিলি সেকেন্ড, 1 ন্যানো সেকেন্ড অপেক্ষা কত গুণ। তাহলে দেখো এই দুটো গুণ করে দাও, তাহলে 1 মিলি সেকেন্ড সমান কত, 10^6 ইন্টু কি 1 ন্যানো সেকেন্ড, তাহলে কত গুণ দেখো দেখি, 10^6। তাহলে সঠিক উত্তর হচ্ছে কোনটা, ক নাম্বারটা হচ্ছে 4. সঠিক উত্তর। বুঝতে পারছেন না, পারেন নাই? এরপর 6 নাম্বারটা দেখো, 6 নাম্বার কি বলছে, পড়ো দেখি একজন। 6 নাম্বার, 6 নাম্বার কি বলেছে, 100 টেরা, 100 টেরামিটার সমান কত ন্যানোমিটার। 100 টেরামিটার বলছে, হ্যাঁ, তার মানে বিষয়টা হচ্ছে এরকম যে 100 টেরামিটার, তাহলে 100 টেরামিটার সমান কত মিটার হবে সেটুকু আগে বলো, টেরার মান কত। তোমরা কি আমার কথা শুনছো? এই টেরার মান হচ্ছে 10^, কত, 12। তাহলে 100 টেরামিটার সমান হচ্ছে 100 × 10^12, এত কি মিটার। তো এটাকে কি করতে বলছে, বলছে সমান কত ন্যানোমিটার। আর এটাকে যদি আমি ন্যানোমিটার করতে চাই তাহলে কত দিয়ে ভাগ করতে হবে, ন্যানোর মান কত, 10^, কত, -9 না +9, দেখো এই ছকটা মুখস্থ তোমাকে করতেই হবে। ন্যানো, এই যে 10^-9, তাহলে আমি ভাগ দিব 10^-9 দিয়ে। তাহলে এটুকু ক্যালকুলেশন করো কত হচ্ছে। মাথায় তো ঢুকাইতে হবে, মাথায় না ঢুকলে কেমনে হবে, এই এই যে আমি যখন লিখছি না, তোমাদেরও লিখতে হবে, তাহলে জিনিসগুলো বুঝতে হবে। এই যে 100 টেরামিটার বলছে, প্রশ্নটা কি বলছে যে 100 টেরামিটার সমান কত ন্যানোমিটার, মানে আমাকে এই 100 টেরামিটারকে ন্যানোমিটার বানাইতে হবে। তাহলে 100 টেরামিটার সমান কত সেটা আগে বলো, 100 তো থাকলো, আর টেরা এর মান কত, 10^12, তাহলে 100 × 10^12 মিটার হলো। এটাকে আমাকে বানাইতে হবে কি, ন্যানোমিটার বানাইতে হবে। তাহলে ন্যানোমিটার যদি বানাই তাহলে কত দিয়ে ভাগ দিতে হবে, 10^-9। কারণটা কি, 10^-9 মিটারে হচ্ছে 1 ন্যানোমিটার। তাহলে এই 100 × 10^12 মিটারে কত ন্যানোমিটার হয়, সেটা বের করার জন্য আমাদেরকে ভাগ করতে হবে। তাহলে এখানে দেখো ভাগ করে কত হয়, উপরে কত হবে, উপরে যদি সূচক বিধি অনুসারে এটা কি লেখা যাবে, 100 স্কোয়ার না 10 স্কোয়ার, মানে 100 ইন্টু এখানে কত, 10^12, আর নিচে ছিল কি 10^-9। তাহলে এই জায়গাটাতে আসলো কত, 12 দিয়ে কত, 14, 10^14, আর নিচে কত, 10^-9। তাহলে সূচক বিধি অনুসারে কি হবে, 10^14 আর 9 যোগ করো কত হয়। 10^23. 23, 10^23। 23. তাহলে কি অপশনটা আছে কি নেই দেখো, আচ্ছা স্যার। আছে, হ্যাঁ, তাহলে এইভাবে আমাদেরকে সলভ করতে হবে। তোমরা কি লিখছো আমার পাশাপাশি? জি স্যার। আচ্ছা, তাহলে আমি এটা মিশাই দিই, হ্যাঁ, তাহলে এগুলো আমি একটু মিশিয়ে দিই। এটা লেখা হয়েছে এটা। জি স্যার। আচ্ছা, বুঝতে না পারলে প্রশ্ন করতে পারো, হ্যাঁ, যে জায়গাটাতে বুঝতে সমস্যা হচ্ছে প্রশ্ন করলে সুবিধা হয়। আমাদের বাকি পার্টিসিপেন্ট গুলোর কি অবস্থা, 13 জন আছে, বাকিরা কি বুঝতেছো কিছু, না বুঝতেছো না? আচ্ছা, এটা দেখো কি বলছে। আচ্ছা, এবার 7 নম্বরটা আমরা দেখি কি বলছে, 1 পিকোমিটার সমান কত সেন্টিমিটার।
পিকোমিটার, প্রশ্নটা বুঝো যে 1 পিকোমিটার সমান কত সেন্টিমিটার। তাহলে ওয়ান পিকো 1 পিকোমিটার লিখো আগে। এই 1 পিকোমিটার সমান কত মিটার সেটা আগে বলেন। 10⁻⁻12। হ্যাঁ, এই পিকোর মানটা বলো কত পিকো। এই যে পিকো 10⁻⁻12। তাহলে 1 পিকোমিটার হচ্ছে 10⁻⁻12 কি মিটার, এটা আমরা পেয়েছি। এখন বলছে কত সেন্টিমিটার। তাহলে সেন্টিমিটার সমান কত, সেন্টি সমান কত বলো, 10⁻², না? তাহলে এটাকে 10⁻² দিয়ে যদি তুমি ভাগ দিয়ে দাও, তাহলে তুমি সেটাকে সেন্টিমিটারে পেয়ে যাবে। তাহলে কত হচ্ছে 10 টু দি পাওয়ার, সূচক বিধি অনুসারে কত, 10 টু দি পাওয়ার কত হবে, 10 হবে। এত গুণ হচ্ছে, হ্যাঁ। তাহলে যে 1 পিকোমিটার সমান যে এত সেন্টিমিটার, 10⁻⁻10। এই 10⁻⁻10 এই যে অপশনটা। এই এটা কি বুঝতে পারছেন না পারেন নাই 7 নাম্বারটা? জি বুঝছি। আচ্ছা, এরপরে দেখো দেখি 8 নাম্বারটা কি হবে, যে কোনটি সবচেয়ে ছোট একক। কোনটি সবচেয়ে ছোট একক, মাইক্রোমিটার, ন্যানোমিটার, পিকোমিটার, ফেমটোমিটার, এটা কোনটা হবে দেখেন। ফেমটো ফেমটো। ফেমটোমিটার। হ্যাঁ, সবচেয়ে নিচে ফেমটো। কোনটা আছে দেখো ফেমটো দেখি, ফেমটো। ফেমটো, হ্যাঁ। ফেমটোমিটার। আচ্ছা, এরপর কি আছে দেখো, 1 পিকো ফ্যারাড সমান কত ফ্যারাড। 1 পিকো ফ্যারাড সমান কত ফ্যারাড। তাহলে আগে এটা ঠিক করো, 1 পিকো ফ্যারাড, 1 পিকো ফ্যারাড। তাহলে পিকোর মানটা কত বলেন, কত, 10 টু দি পাওয়ার কত পিকোর মান। -12। -12। তাহলে -12 ফ্যারাড, -12 ফ্যারাড, এটাই সঠিক অ্যান্সার। আচ্ছা, 1 টেরাগ্রাম সমান কত গ্রাম, টেরার মান কত বলো, 1 টেরা। 10⁻12। 10 টু দি পাওয়ার 12। হ্যাঁ। তারপরে এখানে 10 ফেমটোমিটার সমান কত মিটার। তাহলে 10 ফেমটোমিটারকে আগে মিটার বানাও। 10 ফেমটোমিটার সমান কত মিটার। তাহলে এখানে 10 আর ফেমটোর মান কত বলেন, 10⁻−15। 10 টু দি পাওয়ার কত, -15। এটা ছোট হাতের -15, তাই না? হ্যাঁ, তাহলে কত হয় দেখো দেখি সূচক বিধি অনুসারে, 10 টু দি পাওয়ার মাইনাস কত, 14। তাহলে সঠিক উত্তর হচ্ছে 10⁻⁻14। আচ্ছা, এবার এটা নিজেরা করো দেখি 12 নাম্বারটা। 10 ন্যানোমিটার সমান কত মিটার, 10 ন্যানোমিটার সমান কত মিটার। তাহলে 10 ন্যানোমিটার, এটাকে আগে মিটার করো। তাহলে 10 ইন্টু কত, 10 টু দি পাওয়ার কি 9 মিটার, -9। তাহলে সূচক বিধি অনুসারে তাহলে কত হয়, 10⁻⁻8। 10⁻⁸ মিটার। তাহলে সঠিক উত্তর হচ্ছে খ নাম্বার অপশনটা, হ্যাঁ। আচ্ছা, এখানে একটা বহুপদী সমাপ্তি সূচক রয়েছে দেখো, বহুপদী সমাপ্তি সূচক কি বলছে, 1 গিগাবাইট হলো, 1 গিগাবাইট হলো 1 মেগাবাইটের 1000 গুণ বড়। তাহলে গিগা আর মেগার মধ্যে আগে সম্পর্ক তৈরি করো। তাহলে 1 গিগা সমান কত, গিগার মান কত, 10 টু দি পাওয়ার 9। বলো 9। 9। আর বলছে 1 মেগাবাইট না, তাহলে 1 মেগাবাইট কত, 10 টু দি পাওয়ার কত, 6। 6। তাহলে সূচক বিধি অনুসারে কত হবে, 10 টু দি পাওয়ার 3। তার মানে কি 1000, 10 টু দি পাওয়ার 3 মানে কি 1000 না। তার মানে 1 নম্বর অপশনটা সঠিক রয়েছে। আচ্ছা, এরপরে বলছে 1 টেরাবাইটের এত গুণ ছোট, 1 টেরাবাইটের এত গুণ ছোট। তাহলে 1 গিগাবাইট সমান কত, 10 টু দি পাওয়ার 9। আর টেরার মান কত, 10 টু দি পাওয়ার 12। তাহলে এটা কত আসবে দেখো দেখি, 10 টু দি পাওয়ার-3। 3। তার 10 টু দি পাওয়ার-3 মানে কি 1/1000 এইরকম না। তার মানে কি 1000 গুণ ছোট হয়েছে না এটা। তাহলে এই অপশনটাও সঠিক রয়েছে। আচ্ছা, বাকি রয়েছে কোনটা
বলছি 1 কিলোবাইটের 10 টু দি পাওয়ার 9 গুণ বড়। এটা একটু ক্যালকুলেশন করো। তাহলে তাহলে 1 গিগাবাইট সমান হচ্ছে 10 টু দি পাওয়ার 9। আর কিলো কত? কিলোবাইট তার মানে কত? 1000, মানে 10 কিউব। তাহলে এটা ক্যালকুলেশন করলে কত আসবে? 10 টু দি পাওয়ার 6। কিন্তু এখানে আছে কত? 10 টু দি পাওয়ার 9। তাহলে 3 নাম্বার অপশনটা ভুল। তাহলে সঠিক উত্তর হচ্ছে 1 এবং 2 নাম্বার অপশন। তার মানে খ নাম্বারটা হচ্ছে সঠিক। বুঝতে পেরেছেন কি? নাকি বুঝেন নাই? এরপরে 14 নাম্বারটা করো দেখি। 14 নাম্বার কি হয় এটা? 1 মেগাজুল 1 ন্যানোজুলের কত গুণ? 1 মেগাজুল 1 ন্যানোজুলের কত গুণ? তাহলে আমরা প্রথমে আমরা দেখি যে 1 মেগাজুল সমান কত। 1 মেগাজুল, আর নিচে লিখবা কি? 1 ন্যানোজুল। তাহলে 1 মেগাজুল কত বলেন দেখি? তাহলে 1 মেগাজুল সমান হচ্ছে 10 টু দি পাওয়ার 6 জুল। আর ন্যানোজুলের মান কত? 10 টু দি পাওয়ার -9 জুল। তাহলে ক্যালকুলেশন করলে কত আসবে? 10 to the power 15. 10 to the power 15. 10 টু দি পাওয়ার 15 এত জুল। এত বলছে গুণ বলছে, তাহলে আমার যে এগুলো এককগুলো তো বাদ চলে যায়। তাহলে এখানে 1 মেগাজুল সমান হচ্ছে 10 টু দি পাওয়ার 15 কি? ন্যানোজুল। তার মানে 14 নাম্বারের সঠিক উত্তর হচ্ছে কোনটা? ঘ নাম্বারটা। আচ্ছা, সর্বশেষ আমরা আরেকটা দেখি যে এটা কি বলে দেখি। 1 PA 1 পা 1 পা সমান কত অ্যাটম? হ্যাঁ, এটা বলতে পারবে? 1 Pascal. হ্যাঁ। হ্যাঁ, কে যেন টেক্সট করলা কি? মাইক্রোফোন অন করে কথা বলতে পারো? হ্যাঁ, মাইক্রোফোনটা অন করে। এটা হচ্ছে এই পা তো না, এটা আসলে হচ্ছে কি পেস্কেল। এটা তোমাদের পড়া হয়নি। হ্যাঁ, এটা হচ্ছে কি পেস্কেল। পেস্কেল। হ্যাঁ, এটার মানটা তোমরা স্যার হয়তো। আমি গুগলে দেখলাম যে স্যার 1 ফেমটোমিটার সমান সমান হ্যাঁ, কত নাম্বার প্রশ্ন? দেখলাম যে স্যার হ্যাঁ, 1 ফেমটোমিটার সমান সমান -15। এই কত নাম্বার প্রশ্ন 1 ফেমটোমিটার সমান সমান 10⁻⁻। কত নাম্বার প্রশ্ন সেটা বলো, প্রশ্ন নাম্বারটা বলো। আমাদের এখানে প্রশ্ন নাম্বারটা কত সেটা বলবে না? কত নাম্বার প্রশ্ন বলতে পারছো না কেন? 10 10 10 10 নাম্বার। 10 10 নাম্বার তো আছে 1 টেরাগ্রাম সমান কত গ্রাম। আর 11 নাম্বার না, হচ্ছে, 11 হ্যাঁ 11 হচ্ছে 10 ফেমটোমিটার সমান কত মিটার। তাই না? 10 ফেমটোমিটার সমান কত মিটার। তাহলে এই ফেমটোর মানটা বলো। 10 ফেমটো সমান কত হবে বলো? ফেমটোর মান কত বলো? আগে ফেমটোর মানটা বলো, গুগলে সার্চ দিয়ে। -10⁻⁻15। -15, গুড। তাহলে আমাদের এখানে মানটা হচ্ছে 10 ফেমটোমিটার সমান 10 ইন্টু কত? 10 টু দি পাওয়ার মাইনাস। স্যার গুগলে তো স্যার আরে এখানে তোমার গুগল পরীক্ষা হলে কি গুগল গুগল নিয়ে আসবে? এই দেখো, আমাদেরকে বলছে না 10 ফেমটোমিটার সমান কত মিটার। তাই 1 ফেমটোমিটার সমান কত? 10 টু দি মাইনাস 15। তাহলে 10 ফেমটোমিটার সমান কত? 10 ইন্টু 10 টু দি মাইনাস 15 মিটার। এটাকে সূচক বিধি অনুসারে যোগ করো, কত হবে? এই গুণ আছে না, গুণের সময় কি যোগ হবে না পাওয়ার গুলো? এখানে পাওয়ার কত? 1 আছে। তাহলে এখানে হবে 10 টু দি পাওয়ার মাইনাস কত? 14। তুমি কি বলছো বলো দেখি? তুমি কি বলতে চাচ্ছো বলো? তোমার কথা শোনা যাচ্ছে না বাবা, কি বলতেছো বলো দেখি। 11 নম্বরের সঠিক উত্তর এই যেটা বললাম, কত? 10 টু দি পাওয়ার মাইনাস 14। আচ্ছা, সর্বশেষ যেটা ছিল তোমাদের কি করছো কি এটা কেউ, এই যে শেষের প্রশ্নটা, এটা হ্যাঁ এটা তোমরা পড়ো নাই। এখানে পেস্কেল যেটা, হ্যাঁ এটা যে 1 পেস্কেল সমান হচ্ছে 1 3 2 5 এত এটিএম।
বুঝতে পারছেন কি? এই না, সরি, এটা ভুল লিখে ফেলছি, এটা এইভাবে লিখতে হবে, এটা উল্টো হয়ে গেছে, এটা হবে এটা একটা মান রয়েছে যে 1.01, আচ্ছা 0.1325, হ্যাঁ, এটা হচ্ছে 1 ATM। এটিএম মানে অ্যাটমসফিয়ার সমান এত কি পেস্কেল হয়। তাহলে বলছে যে 1 পেস্কেল তাহলে সমান কত? তার মানে যে এত পেস্কেল সমান হচ্ছে ওয়ান ওয়ান এটিএম মানে অ্যাটমসফিয়ার। তাহলে অতএব তাহলে কত হবে? 1 পেস্কেল সমান কত হয় দেখো দেখি, 1 ভাগ কত, 1.01325। এটা একজন ক্যালকুলেটর থাকলে করে দেখো দেখি কত আসে। স্যার 9.8723 ইন্টু 10⁻⁶ নাম্বারটা হচ্ছে। এটা এটা করে দেখছো, ভাগ করে জি দেখছো? স্যার। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে সঠিক জি উত্তর। স্যার। হুম। আচ্ছা, আমরা 15টা এখানে দেখছি, হ্যাঁ, উপসর্গের উপরে। স্যার হ্যাঁ বলেন, কোনটাতে সমস্যা? স্যার ওইখানে 10 আবার ওখানে 1 পয়েন্ট আসলো, একটু কোনটা দেখে কোনটা? এটা করার এটা জন্য। এটা হ্যাঁ না, এটা ওই হ্যাঁ হ্যাঁ। পয়েন্ট না, এটা আমার কলমের কারণে ইয়া হয়ে গেছে যে এটা পয়েন্টটা হবে ও না, এই যে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝছি। আর এই যে 11 নম্বরে যে কে বলছিল এটা সমস্যাটা, এই যে 11 নম্বর, 11 নম্বর সমস্যাটা কার ছিল? লগ্ন বুঝতে বুঝতে স্যার পারছেন? আমার ছিল স্যার। বুঝতে পারছো না পারো নাই? হ্যাঁ স্যার, আচ্ছা যদি বুঝছি স্যার। আচ্ছা, এখন তাহলে আমরা একটু দেখি, আমরা একটু সামনের দিকে অগ্রসর হই। হ্যাঁ, আজকে আমরা কি দেখবো, তোমাদের বইটা আগে নিয়ে আসা দরকার। হ্যাঁ, আজকে আমরা মাত্রা দেখি। হ্যাঁ, মাত্রাটা জরুরি। হ্যাঁ, মাত্রা, মাত্রা বলতে আসলে আমরা কি বুঝি বলো দেখি, কেউ বলতে পারে মাত্রার সংজ্ঞা? মাত্রা কাকে বলে? আমরা যে কোনো একটা ভৌত রাশি যদি বিবেচনা করি, হ্যাঁ, ধরো যে একটা রাশি, ধরো যে বেগ একটা রাশি, তাই না? বেগ কি একটা রাশি, কারণ বেগ কি পরিমাপ করা যায় কি যায় না? বেগ পরিমাপ করা যায় কি যাই যায় না রে বলো? যাই যায়। সুতরাং বেগ একটা রাশি। এই বেগ আমরা বেগটা আসলে কেমনে বের করি বলো দেখি? বেগ সমান কি? সরণ বাই সময়। সময়। সরণ বলতে আসলে কি বোঝানো হয়? সরণ বলতে বোঝানো হয় কি দৈর্ঘ্য। আর সময় তো সময় থাকলো। তার মানে এখানে দেখো যে বেগ রাশিটিতে তোমার দুইটি মৌলিক রাশি রয়েছে, একটা কি দৈর্ঘ্য আর একটা কি সময়। বেগ রাশিটিতে কয়টি মৌলিক রাশি রয়েছে? দুইটা, একটা দৈর্ঘ্য আর একটা কি, দুইটি। একটা হচ্ছে সময়। তো এটাকে যদি আমি একটু সাংকেতিক ভাবে যদি লিখি, হ্যাঁ, প্রতীকের সাহায্যে যদি লিখি, দৈর্ঘ্যকে যদি এল দিয়ে প্রকাশ করি আর সময়কে যদি টি দিয়ে প্রকাশ করি, তাহলে সূচক বিধি অনুসারে এটা আসে এল পার টি, এল পার টি। তো এখন এই বেগ রাশিটিতে, বেগ রাশিটিতে আমি বলবো যে দৈর্ঘ্যের মাত্রা হচ্ছে 1 আর সময়ের মাত্রা হচ্ছে কি -1। তার কারণটা কি, যে মাত্রা বলতে যেটা বোঝানো হয় সেটা হচ্ছে যে একটা ভৌত রাশিতে যে মৌলিক রাশিগুলো রয়েছে এই মৌলিক রাশিগুলোর সূচককে আমরা বলবো মাত্রা। কোনো ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশিগুলোর সূচককে কি বলবো আমরা? মাত্রা বলবো। তাহলে বেগ রাশিটিতে কয়টি মৌলিক রাশি রয়েছে? দুইটি। দুইটা, একটা হচ্ছে দৈর্ঘ্য আর একটা হচ্ছে সময়। তাহলে এখানে দৈর্ঘ্যের সূচক কত বলো? সূচক মানে কি পাওয়ার না? তাহলে দৈর্ঘ্যের পাওয়ার কত? 1 না এখানে? আর সময়ের পাওয়ার কত? এখানে 1। তাহলে এটা যদি আমি সূচক বিধি অনুসারে যদি লিখতাম, তাহলে কি দৈর্ঘ্য টু দি পাওয়ার, যদি আমি যদি বাংলাতেও যদি লিখি তাহলে এটা কি হবে? দৈর্ঘ্য টু দি পাওয়ার 1 ইন্টু কি হবে, সময় টু দি পাওয়ার -1। তার মানে বেগ রাশিটিতে তোমার দৈর্ঘ্যের মাত্রা হচ্ছে -1 আর সময়ের মাত্রা হচ্ছে কি, না এখানে +1, এটা প্লাস ছিল, আর এটা কি সময়ের মাত্রা হচ্ছে -1। তার মানে কোনো ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশিগুলোর সূচককে আমরা বলবো কি মাত্রা। ঠিক একইভাবে যদি আমরা আরেকটা উদাহরণ নিই বোঝার জন্য, যেমন ত্বরণ।
ত্বরণ সমান কি জানো? বেগ বাই সময়। ত্বরণ ত্বরণ সমান তোমরা জানো কি? বেগ বাই সময়। আবার বেগ সমান কি জানো? সরণ বাই সময়। আর নিচে এখানে আরেকটা সময় রয়েছে না এখানে? এখন সরণ বলতে কি বুঝি? দৈর্ঘ্য। আর এখানে কি থাকলো? সময় আর সময় গুণ করলে পাওয়া যায় কি? সময় স্কোয়ার। এখন যদি আমরা এটাকে প্রতীকের সাহায্যে প্রকাশ করি, দৈর্ঘ্যকে এল দিয়ে প্রকাশ করা হয় আর সময়কে টি দিয়ে প্রকাশ করা হয়, তাহলে টি স্কোয়ার, এটাকে যদি আমরা সূচক বিধি অনুসারে লিখি তাহলে এল পার টি স্কোয়ার। তার মানে ত্বরণ রাশিটিতে তোমার দৈর্ঘ্যের মাত্রা হচ্ছে কত? +1। এখানে কত? পাওয়ার কত? 1 আছে না? আর সময়ের মাত্রা কি? -2। তো এখন এগুলো বের করার জন্য হাতে গোনা আমাদের চারটা মাত্রা রয়েছে। এই চারটা মাত্রা মনে রাখতে হবে। একটা হচ্ছে দৈর্ঘ্য, দৈর্ঘ্যের মাত্রা হচ্ছে এল। দৈর্ঘ্য। ভরের মাত্রা হচ্ছে বড় হাতের এম। মাত্রাগুলোকে সব বড় হাতের অক্ষরে লেখা হয়। দৈর্ঘ্য, ভর। সময়ের মাত্রা হচ্ছে বড় হাতের টি। আর তাপমাত্রা মাত্রা হলো কি? থিটা। এই চারটা মাত্রা যদি আমি মনে রাখতে পারি, তাহলে পদার্থবিজ্ঞানে যত এরকম রাশি আসবে, যে কোনো রাশির মাত্রা আমি খুব সহজে কি বের করতে পারবো। এটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, হাতে গোনা মাত্র চারটি রাশির মাত্রা আছে। এই চারটি রাশির মাত্রা দিয়ে অন্যান্য রাশিগুলোর মাত্রা কি করা হয়? নির্ধারণ করা হয়। বুঝেছেন তো নাকি? তোমরা কি বুঝতেছো না বুঝতেছো না? তাহমিদ কি আছো? তাহমিদ, তাহমিদ আছো? আচ্ছা, এখন আমরা যে আরেকটা জিনিস দেখব, সেটা হলো, আচ্ছা, মাত্রা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কি? তোমরা কি শুনছো আমার কথা? যদি মাত্রা নিয়ে প্রশ্ন না থাকে, তাহলে আমরা নতুন একটা জিনিস শিখবো। সেটা হচ্ছে কি? বৈজ্ঞানিক প্রতীক। সেটা কি? বৈজ্ঞানিক প্রতীক বা বৈজ্ঞানিক সংখ্যা। বৈজ্ঞানিক প্রতীক বা বৈজ্ঞানিক কি সংখ্যা। আগে দুটা উদাহরণ নিই। হ্যাঁ, ধরো যে 1 2 5, 1 2 3, এই সংখ্যাটাকে যদি আমি এইভাবে লিখতাম, 1.25 ইন্টু, সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, যে 1.25, হ্যাঁ, ইন্টু 10⁻, 1 2 3 4 5, 10⁻5। তাহলে এই সংখ্যাটাকে আমি বলবো কি? বৈজ্ঞানিক সংখ্যা। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, ঠিক কিভাবে আরেকটা সংখ্যা যদি আমি নিতাম, এরকম যে ধরো 0.0000124, এই সংখ্যাটা যদি আমি এইভাবে লিখতাম, 1.24 ইন্টু 10⁻, -4, 1 2 3 4। হ্যাঁ, তাহলে এই সংখ্যা দুটো, যে দুটো সংখ্যা আমি নতুন করে লিখছি এখানে, হ্যাঁ, যে দুটো সংখ্যা আমি লিখছি, এই দুটো সংখ্যাকে বলবো কি? বৈজ্ঞানিক সংখ্যা। তো এই সংখ্যা দুটোর মধ্যে দেখো একটা কম বৈশিষ্ট্য রয়েছে, যে এখানে এই দুটো সংখ্যাতে 10-এর ঘাত রয়েছে। আছে কিনা দেখো দেখি, 10-এর ঘাত। 10-এর ঘাত কি আছে? জি স্যার। আছে। আর যে সংখ্যাটা সামনে গুণ হয়ে আছে, হ্যাঁ, গুণ হিসেবে আছে, এটা দেখো 1 থেকে 10-এর মধ্যে কিনা। এটাও 1 থেকে 10-এর মধ্যে অবস্থিত। এটাও কি? 1 থেকে 10-এর মধ্যে অবস্থিত। তাহলে কোনো সংখ্যাকে যদি আমি এইভাবে প্রকাশ করি যে 10-এর ঘাত থাকবে, 10-এর যে কোনো ঘাত, আর
1 থেকে 10-এর মধ্যে অবস্থিত অপর সংখ্যার গুণফল হিসেবে যদি প্রকাশ করি তাহলে সেটাকে আমরা বলবো কি বৈজ্ঞানিক প্রতীক। তাহলে বৈজ্ঞানিক প্রতীকের সংজ্ঞা হলো যে কোনো সংখ্যাকে 10-এর যে কোনো ঘাত এবং 1 হতে 10 এর মধ্যে অবস্থিত অপর সংখ্যার গুণফল হিসেবে প্রকাশ করা হলে ওই সংখ্যাকে বৈজ্ঞানিক প্রতীক বলে বা বৈজ্ঞানিক সংখ্যা বলে। আচ্ছা, সেই হিসাবে দেখো দেখি এটা কি বৈজ্ঞানিক প্রতীক দেখো তো, বা বৈজ্ঞানিক সংখ্যা 10⁻15? এটা কি বৈজ্ঞানিক প্রতীক হবে? তোমরা কি শুনছো আমার কথা? রিয়াদ কি আসো নাকি রিয়াদ? জি আছি। হ্যাঁ, তাহলে উত্তর দাও না কেন? এটা হবে না। এটা কি রিয়েলমি? এটা কি রিয়েলমি? আর আর সাফি, সাফি আসো? জি স্যার আছি, হ্যাঁ, তা বলো দেখি, তা কথা চুপচাপ আছো কেন? কথা বলতে হবে তো। তাহলে দেখতেছি আর কি। এই সংখ্যাটাকে কি আমি বৈজ্ঞানিক সংখ্যা বা বৈজ্ঞানিক প্রতীক বলতে পারবো? না স্যার। না। বলতে পারবো না। কেন বলতে পারবো না? কারণ এখানে 10-এর ঘাত আছে, তাই না? 10-এর কিন্তু ঘাত আছে, আছে। কিন্তু এই সামনে যে সংখ্যাটা রয়েছে এই সংখ্যাটা 1 থেকে 10-এর মধ্যে 10-এর অবস্থিত মধ্যে না। না। সুতরাং এটা নয়। বৈজ্ঞানিক সংখ্যা হবে না। তাহলে বৈজ্ঞানিক সংখ্যা হবে, হওয়ার শর্ত হলো 10-এর ঘাত থাকতে হবে, আর যে সংখ্যাটা গুণফল হিসেবে থাকবে বা গুণক হিসেবে থাকবে সেটা হচ্ছে কি 1 থেকে 10-এর মধ্যে অবস্থিত হইতে হবে। বুঝেছেন না বুঝেন নাই? এখন এখন আমরা বৈজ্ঞানিক সংখ্যাগুলো আসলে লিখবো কিভাবে? একটা হচ্ছে দেখার সাথে সাথে বলা, আর একটা হচ্ছে বিস্তারিত লিখা। হ্যাঁ, আগে এটা শিখে নাও, এটা অনেকে শিখছো ক্লাস 9-এ, অনেকেই শিখে ফেলছো এটা। ধরো সংখ্যাটা হচ্ছে কি, ধরো 1 2 3 4, 1 2 3 4টা শূন্য নিলাম। আচ্ছা, এই সংখ্যাটার মধ্যে একটা দশমিক রয়েছে, কোথায় আছে দশমিকটা? কোথায় রয়েছে দশমিকটা? এই জায়গায় আছে না দশমিকটা? এই জায়গায় আমার মাউস কার্সর যেখানে আছে এখানে দশমিক আছে কি নেই বলো? বুঝতে পারো নাই? জি স্যার আছে। ধরো যে 5 লিখা আর 5.0 লিখা, দুটোর মধ্যে কি পার্থক্য আছে? পার্থক্য আছে নাকি কোনো এই দুটোর মধ্যে? মানের কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নেই, তাই না? নাই। হ্যাঁ, তো এখানে আরেকটা জিরো নিয়েছিলাম আমি। তাহলে এখন যেহেতু এখানে দশমিক সংখ্যা নাই, তার মানে দশমিক সংখ্যাটা আছে কি, দশমিকটা রয়েছে সবার শেষে। এই দশমিকটা আমি যত ঘর বামের দিকে সরাবো, দেখো আমাকে তো যে সংখ্যাটা গুণফল হিসেবে থাকবে তাকে কিন্তু 1 থেকে 10-এর মধ্যে হইতে হবে। তার মানে আমি যদি এই সংখ্যাটা যদি 1.234 হইতো তাহলে 1 থেকে 10-এর মধ্যে হইতো না? 1.234 এটা কি 1 থেকে 10-এর মধ্যে কিনা? 1.234 10-এর মধ্যে কিনা এটা? জি স্যার। 1 থেকে 10-এর মধ্যে অবস্থিত এই সংখ্যাটা। তাহলে এই আমি এখানে যদিও দশমিক নাই, দশমিকটা আমি ধরে নিচ্ছি যে এখানে একটা দশমিক রয়েছে। এই দশমিকটা আমি কোথায় কোথায় নিয়ে আসবো? এই যে নিয়ে আসবো এই জায়গায়, এখানে দশমিকটা বসাবো। তাহলে কয় ঘর বামে সরাইলাম দেখো, 1 2 3 4 5 6 7। তাহলে এটাকে খুব সহজভাবে আমি লিখতে পারবো 1.234 ইন্টু 10 টু দি পাওয়ার কত? 7। 7। ঠিক একইভাবে তাহলে বলো দেখি এই সংখ্যাটাকে দশমিকে করলে কত হবে? এই যে সরি, যে বৈজ্ঞানিক প্রতীকে যদি আমি লিখতাম, ধরো 5 4 7 8, 1 2 3 4 5 6 7 8 9। তাহলে দশমিকটা কোথায় আছে এটার? দশমিকটা রয়েছে কি সবার শেষে, তাই না? তাহলে এখানে দশমিকটা আমি আনতে চাই এই জায়গায়, তাই না? তাহলে এইখানে দশমিকটা এখানে আছে আমি ধরে নিচ্ছি, তাহলে এই দশমিকটা আমি আনতে যাচ্ছি কোথায়? এই যে ফাইভের ফাইভের এখানে। তাহলে কত ঘর বামে সরাইলাম? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তাহলে সংখ্যাটা হলো 5.478 ইন্টু 10 টু দি পাওয়ার কত? 12। 12। তাহলে দেখো, তাহলে এটা 10-এর ঘাতও আমি পেয়েছি, আর যে সংখ্যাটা আছে এটাও কি 1 থেকে 10-এর মধ্যে অবস্থিত। আচ্ছা, যদি এই সংখ্যাটাকে নিতাম দেখো দেখি, ধরো 123.5, এটাকে আমি বৈজ্ঞানিক বৈজ্ঞানিক সংখ্যা রূপান্তর করব।
তাহলে এই দশমিকটা তো এখানে আছে, তাই না? এখানে কয় ঘর বামে সরাবো আমি? 2 ঘর। 2 ঘর। অর্থাৎ এখান থেকে আমি নিয়ে আসবো এইখানে। তাহলে কত আসবে? 1.235 ইন্টু 10 টু দি পাওয়ার কত? 2। 2। তাহলে এটা হচ্ছে এই সংখ্যাটা কি বৈজ্ঞানিক সংখ্যা। বুঝতে পেরেছেন? আর যদি বুঝতে পারো, এবার আমরা আরো কিছু উদাহরণ, এবার দশমিকের সংখ্যাগুলো যদি নিই, ধরো 0.0000782। তাহলে দেখো, যে সংখ্যাটাকে গুণ হিসেবে আমি রাখতে চাই সেটাকে লাগবে কি 1 থেকে 10-এর মধ্যে অবস্থিত। তাহলে এই দশমিকটা তো এখানে আছে না? তো এই দশমিকটা আমি কোথায় নিয়ে যাব? এই সেভেনের এখানে নিয়ে যাব। তাহলে যদি সেভেনের এখানে নিয়ে যাই, তাহলে হবে কি 7.82 ইন্টু কত ঘর ডানে সরাইলাম? 5। 1 2 3 4 5। তাহলে 10 টু দি পাওয়ার -5। তাহলে দশমিককে আমি যত ঘর ডানে সরাবো, পাওয়ারটা হবে 10-এর উপর, পাওয়ারটা হবে তত মাইনাস। ডানে সরালে মাইনাস, বামে সরালে কি প্লাস। মনে থাকবে তো? হ্যাঁ, মনে থাকবে। জি স্যার। হ্যাঁ, তাহলে এটা করে দেখান দেখি। দশমিকের পরে কয়টা শূন্য নিব? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 6358। তাহলে এটাকে আমি যদি বৈজ্ঞানিক প্রতীকে রূপান্তরিত করি, তাহলে কিরকম হবে? তার দশমিকটা এখানে আছে। তাহলে যে সংখ্যাটা আমি গুণ হিসেবে রাখতে চাই, তাহলে সেটা হইতে হবে কত? 6.358। তার মানে 3 এই দশমিকটা আমি এখান থেকে কত কত করে ডানে সরাবো? এখানে 13 দশমিকটা 13 নিয়ে যাব। হ্যাঁ, যদি 13 হয়, তাহলে 6.358 ইন্টু কত? 10 টু দি পাওয়ার মাইনাস -13। 13। -13। এগুলো বহু নির্বাচনিতে অনেক সময় দেয়। হ্যাঁ, দেখার সাথে সাথে যেন আমরা বলতে পারি যে এটার এই বৈজ্ঞানিক প্রতীক বা বৈজ্ঞানিক সংখ্যা এত অপশনটা হবে। ঠিক আছে না? আচ্ছা, এরপর আমরা একটু দেখি, আমরা একটু বইটা দেখে নিই এরপরের অংশগুলো কি কি রয়েছে। এরপরে রয়েছে আমাদের, হ্যাঁ, স্কেল সম্পর্কে। স্কেল, তারপরে এই ভার্নিয়ার ভার্নিয়ার অর্থাৎ স্লাইড ক্যালিপার্স, ভার্নিয়ার স্কেল। তারপরে রয়েছে স্ক্রু গজও রয়েছে এখানে। হ্যাঁ, এরপরে রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পড়াটা, সেটা হচ্ছে কি, এই যে পরিমাপের ত্রুটি। তো আমরা এখানে একটু আজকে মিটার স্কেল সম্পর্কে আলোচনা করব। মিটার স্কেল। মিটার স্কেল পরিমাপের যত যন্ত্রপাতি রয়েছে, হ্যাঁ, যন্ত্রপাতিগুলোর মধ্যে সবচেয়ে সরল হচ্ছে মিটার স্কেল। মিটার স্কেল বলতে আমি কি বুঝি? যে স্কেলটার দৈর্ঘ্য কত সেন্টিমিটার? 100 সেন্টিমিটার বা 1 মিটার, তাকে আমি কি বলছি? মিটার স্কেল। তাহলে মিটার স্কেল এক কথায় আমি বলবো, যে স্কেলের দৈর্ঘ্য 100 সেন্টিমিটার বা 1 মিটার, তাকে কি বলছি আমি? মিটার স্কেল। অর্থাৎ তোমাদের জ্যামিতি বক্সে যে স্কেলটা রয়েছে, হ্যাঁ, এটা কিন্তু একটা মিটার স্কেলের একটা অংশ। তুমি যদি তোমার জ্যামিতি বক্সের স্কেলটা খুলে দেখো, রুলার যেটা, হ্যাঁ, দেখবা এখানে এইভাবে আছে: 1 2 3 4 5, 1 2 3 4 5। তো এখানে লেখা আছে, এখানে 1 সেন্টিমিটারে দেওয়া রয়েছে। 1 2 3 4 5, 1 2 3 4 5, এই 2 সেন্টিমিটার এইভাবে আছে না স্কেলটা? তোমরা কথা বলতে হবে। জি স্যার। তাহলে আমাদের যেটা মিটার স্কেল, যেটা ল্যাবে রয়েছে, হ্যাঁ, এটা 100 সেন্টিমিটার।
আর তোমাদের জ্যামিতি বক্সে যেটা রয়েছে, হ্যাঁ, সেটা মিটার স্কেলের একটা ছোট একটা অংশ। আচ্ছা, এখন এই মিটার স্কেলের সাহায্যে সর্বনিম্ন আমরা কি পরিমাণ দৈর্ঘ্য পরিমাপ করতে পারি? দেখো, যে 1 সেন্টিমিটার, আবার 1 সেন্টিমিটারের মধ্যে কয়টা ভাগ রয়েছে? 10টা ভাগ 10টা। রয়েছে, হ্যাঁ। এক একটা ভাগকে বলছি কি আমি 1 মিলিমিটার, এক একটা ছোট ছোট ভাগকে কি বলবো? 1 মিলিমিটার। মিলিমিটার। তার মানে মিটার স্কেলের সাহায্যে তোমার সর্বনিম্ন 1 মিলিমিটার দৈর্ঘ্য পর্যন্ত মাপা যায়। সর্বনিম্ন কত? সর্বনিম্ন 1 মিলিমিটার পর্যন্ত দৈর্ঘ্য নিখুঁতভাবে কি করা যাবে? পরিমাপ করা যাবে। কিন্তু 1 মিলিমিটারের ছোট যে দৈর্ঘ্যগুলো রয়েছে ভগ্নাংশ, হ্যাঁ, 1 মিলিমিটারের ছোট দৈর্ঘ্য রয়েছে না, ধরো 0.1 মিলিমিটার, অর্থাৎ 1 মিলিমিটারের 10 ভাগের 1 ভাগ, বা এরকম 0.01 মিলিমিটার, অর্থাৎ 1 মিলিমিটারের, এই যে একটা মিলিমিটার তুমি দেখতে পাচ্ছ, এই যে এটুকু তো 1 মিলিমিটার না, তো এই 1 মিলিমিটারের 100 ভাগের 1 ভাগ যদি আমি পরিমাপ করতে চাই, তো এটা কিন্তু মিটার স্কেলের সাহায্যে পরিমাপ করা সম্ভব না। তো সেক্ষেত্রে আমাকে আরেকটা স্কেল ব্যবহার করা হয়, হ্যাঁ, যে স্কেলটার নাম কি? ভার্নিয়ার স্কেল। ওই স্কেলের নাম কি? ভার্নিয়ার স্কেল। তাহলে ভার্নিয়ার স্কেল দ্বারা কি কি করা যাবে? তখন মিলিমিটারের যে ভগ্নাংশ রয়েছে, ভগ্নাংশ যে দৈর্ঘ্যগুলো 0.1 মিলিমিটার বা 0.01 মিলিমিটার বা 0.5 মিলিমিটার, তো এই দৈর্ঘ্যগুলো সূক্ষ্মভাবে পরিমাপ করার জন্য তো এই আরেকটি স্কেল ব্যবহার করা হয়, যেটাকে বলা হয় কি? ভার্নিয়ার স্কেল। বুঝতে পারছেন তো নাকি? এর জি কথা স্যার। বল, হ্যাঁ। জি 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 স্যার, জি স্যার। বাকিগুলো কি সারা শব্দ নাই কেন? ঘুমাচ্ছে নাকি? মনে হয় স্যার। হ্যাঁ, আর কথা বলতে হবে তো। স্যার বুঝছি, স্যার বুঝছি। বুঝছেন? জি তাহলে স্যার। এখন এই ভার্নিয়ার স্কেল দ্বারা, ভার্নিয়ার স্কেল নিজে নিজে কোনো কাজ করতে পারে না। ভার্নিয়ার স্কেল নিজে নিজে কি কোনো কাজ করতে পারে না। এই যে মূল স্কেল, আমরা যেটাকে মিটার স্কেল বলছি, হ্যাঁ, এই মিটার স্কেলটাকে আমরা মূল স্কেল বা প্রধান স্কেল হিসেবে সূচিত করব। মূল স্কেল বা কি? মূল বা প্রধান স্কেল। তাহলে ভার্নিয়ার স্কেল নিজে নিজে কোনো কিছু পরিমাপ করতে পারবে না। এই ভার্নিয়ার স্কেলকে এই মূল স্কেলের সাথে রাখতে হবে। সাথে রাখলে সেই মিলিমিটারের যে দৈর্ঘ্যগুলো রয়েছে, হ্যাঁ, ওই দৈর্ঘ্যগুলো সে সূক্ষ্মভাবে পরিমাপ করতে পারবে। তো এই জন্য এখানে একটা সম্পর্ক আমাদের তৈরি করতে হবে, একটা সম্পর্ক। মিলিমিটার, এই যে তোমার এখন এই যে ভার্নিয়ার স্কেল আর প্রধান স্কেলের মধ্যে একটা সম্পর্ক রয়েছে, সেটা, হ্যাঁ, সেটা হচ্ছে এরকম, যে মূল স্কেলের 9 ঘর ভার্নিয়ার স্কেলের 10 ঘরের সমান। ভার্নিয়ার স্কেলের কয় ঘর? 10 ঘর। 10 ঘর। অর্থাৎ মূল স্কেলে যত হবে, ভার্নিয়ার স্কেলে তার চেয়ে 1 ঘর কি হবে? বেশি হবে। এটাই মানে এই মূল স্কেল আর ভার্নিয়ার স্কেলের মধ্যে এটাই হচ্ছে সম্পর্ক। যদি মূল স্কেলে 10 ঘর হয়, তো ভার্নিয়ার স্কেলে হবে 11 ঘর। যদি মূল স্কেলে 19 ঘর হয়, ভার্নিয়ার স্কেলে হবে কয় ঘর? 20 ঘর। তার মানে যে মূল স্কেলের একটা ঘর বড় নাকি ভার্নিয়ার স্কেলের একটা ঘর বড়? বলতে পারবে না? মূল স্কুলের একটা মূল স্কেলের। মূল আচ্ছা, স্কুলের একটা ঘর এই যে বড়। আমি ধরে এটা আমি একটা মূল স্কেল আঁকি আগে এখানে। আচ্ছা, দাঁড়াও, ঠিকভাবে বসি। আমি এখানে এই মূল স্কেলের 9টা ঘর নিব। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। 9টা ঘর হয়েছে কি? আর অন্যদিকে যে ভার্নিয়ারের যে স্কেলটা রয়েছে, এই ভার্নিয়ারের তার ঘরের মানটা এখান থেকে এটুকুর মধ্যে হচ্ছে কয়টা ঘর রয়েছে? দশটা 10টা ঘর ঘর রয়েছে, স্যার। 10টা ঘর রয়েছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তার মানে
যে মূল স্কেলের, হ্যাঁ, মূল স্কেলের 9 ঘর ভার্নিয়ার স্কেলের কয় ঘরের সমান? 10 ঘরের সমান। তো স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে মূল স্কেলের 1 ঘরের মানটা বড়। মূল স্কেলের 1 ঘরের মান ভার্নিয়ার স্কেলের 1 ঘরের মানের চেয়ে কি হবে? বড় বড় হবে। হবে। হ্যাঁ, ভার্নিয়ার স্কেলের 1 ঘরের মানের চেয়ে বড়। যে ভার্নিয়ারের যে একটা একটা ঘর আছে তার চেয়ে বড়। এখন এই মূল স্কেলের 1 ঘরের তুলনায় মূল স্কেলের 1 ঘরের 1 ঘরের মান 1 ঘরের মান থেকে যদি ভার্নিয়ার স্কেলের 1 ঘরের মান আমি বিয়োগ করি, ভার্নিয়ার স্কেলের 1 ঘরের মান মান বিয়োগ করলে যেটা পাবো সেটাকে আমি বলছি কি ভার্নিয়ার ধ্রুবক। কি বলবো? ভার্নিয়ার ভার্নিয়ার ধ্রুবক। ধ্রুবক। কথাটা কি বুঝে আসলো? যেহেতু মূল স্কেলের একটা ঘরের মান কি সবসময় কি বেশি হচ্ছে, ভার্নিয়ার স্কেলের ঘরের চেয়ে মূল স্কেলের ঘরের মান বড়। তাহলে কতটুকু বড় এটা আমি কি কেমনে বের করবো? তো মূল স্কেলের 1 ঘরের মানটা আমাকে জানতে হবে, আর ভার্নিয়ার স্কেলের এক ঘরের মান জানতে হবে। তাই মূল স্কেলের 1 ঘরের মানের চেয়ে মান থেকে যদি ভার্নিয়ার স্কেলের 1 ঘরের মান যদি আমি বিয়োগ করে দিই, তাহলে যেটা পাবো সেটাকে আমি কি বলছি? ভার্নিয়ার ধ্রুবক স্যার। ভার্নিয়ার ধ্রুবক। হ্যাঁ, যেটাকে ভিসি দ্বারা কি করা হয়? প্রকাশ করা হয়, ভার্নিয়ার কনস্ট্যান্ট। হ্যাঁ, এখন এখানে আমরা জিনিস দেখবো সেটা যে এদের মধ্যে যে একটা সম্পর্ক আমরা এখানে প্রতিপাদন করব। এখন বলো দেখি, ধরো মূল স্কেলে, এই মূল স্কেলে না ধরে তোমরা ভার্নিয়ার স্কেলে ধরো। ধরো ধরো ভার্নিয়ার স্কেলে ভাগ আছে মোট এনটা। কয়টা ঘর আছে? এন ঘর রয়েছে। হ্যাঁ, তাহলে মূল স্কেলে কয় কয় ঘরের সমান হবে? এন n plus মাইনাস 1। n-1। এটা ওয়ান। এটা নিয়ে কারো প্রশ্ন নেই তো নাকি? না স্যার। না ভার্নিয়ার স্যার। স্কেলের এন ঘর, মূল স্কেলের 1 ঘর, তাহলে কি হবে? কম হবে। কম হবে। হ্যাঁ, এখন মূল স্কেলের 1 ঘরের মান ধরো, এই মূল স্কেলের 1 ঘরের মান কত ঘরের মান? এক এক ঘরের ঘরের এক মান এক ঘরের মান ধরো তুমি এস, কত ধরলা? এস। এস। তাহলে মূল স্কেলের এই n-1 ঘরের মান কত হবে? ঐকিক নিয়ম এস করো। এস মাইনাস ওয়ান। এই n-1 ইন্টু এস, এটা হবে না? বুঝতে পারছেন না পারেন নাই? আমি আরেকবার প্রথম থেকে বলছি। হ্যাঁ, আমি ধরে নিচ্ছি যে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা কত? এন, মানে এন সংখ্যক সেখানে ঘর আছে, 20টা হইতে পারে, 25টা হইতে পারে, 40টা হইতে পারে। তাহলে মূল স্কেলে তাহলে কত ঘরের সমান হবে? n-1 ঘরের সমান হবে না? এই যে কিছুক্ষণ আগে যে সম্পর্কটা তোমাদেরকে বললাম, সেই সম্পর্ক একবার ফিরে নিয়ে যাই। এই যে মূল স্কেলের কয় ঘর? 9 ঘর। ভার্নিয়ার স্কেলের কয় ঘর? 10 ঘর। অর্থাৎ ভার্নিয়ার স্কেলে যত হবে মূল স্কেলে তার চেয়ে কি 1 ঘর কি হবে? কম হবে। তাহলে ভার্নিয়ার স্কেলে তুমি ধরছো n ঘর, তার মূল স্কেলে কত ঘর হবে? এটা হবে না, n-1 ঘর হবে না? কি রে, বুঝা পাইছেন না পান নাই রে? জি স্যার, জি পাইছি স্যার। এখন মূল স্কেলের 1 ঘরের মান ধরে নিছি আমি এস। মূল স্কেলের 1 ঘর মানে বুঝছো তো? না বুঝলে এটা দেখো, এই যে ধরো এটা মূল স্কেল, এই যে 1 2 3 4 5 6 7, এইখানে নেই। এই ধরো এই মূল স্কেল না, মূল স্কেলে যে ঘরগুলো রয়েছে, এরকম ছোট ছোট ঘর আছে না? তো এক একটা ঘরের মান আমি কত বিবেচনা করেছি? এস। এস ধরেছি, এস। তাহলে মূল স্কেলে মোট কত ঘর আছে? n-1। তাহলে n-1 ঘরের মান কত হচ্ছে? এটা হচ্ছে না যে n-1 ইন্টু এস। বুঝা পাইছেন না পান না এবার? আচ্ছা, যদি বুঝতে পারো তাহলে এখন দেখো যে ভার্নিয়ার স্কেলের এন ঘর আর মূল স্কেলের n-1 ওয়ান ঘর পরস্পর কি সমান না? জি স্যার। তাহলে হ্যাঁ, সমান। তাহলে মূল স্কেলের n-1 ঘরের মান এটা হচ্ছে n-1 ইন্টু এস। তা ঠিক কিভাবে তাহলে ভার্নিয়ার স্কেলের এন ঘরের মানও তাহলে এটা
তাহলে আমি বলতে পারি যে ভার্নিয়ার স্কেলের এন ঘরের মানও হচ্ছে তাহলে কত, n-1 ইন্টু কত, এস। এটুকু বুঝতে পারছেন কি কিভাবে হলো? জি বুঝছি। ভার্নিয়ার স্কেলের এন ঘর আর মূল স্কেলের n-1 ঘর পরস্পর কি সমান। তাহলে মূল স্কেলের n-1 ঘরের মান যদি এইটুকু হয়, তাহলে ভার্নিয়ার স্কেলেরও এন ঘরের মান তাহলে এইটুকু হবে, যে n-1 ইন্টু এস। জি স্যার, জি স্যার। হ্যাঁ, তাহলে বলো দেখি, তাহলে ভার্নিয়ার স্কেলের এক ঘরের মান তাহলে কত হবে? এন ঘরের এন মান এটা। মাইনাস ওয়ান ইন্টু এস বাই এন। হ্যাঁ, তাহলে n-1 ইন্টু এস বাই কত, এন। এ পর্যন্ত বুঝতে পারছেন? হুম। তাহলে এখন দেখো, মূল স্কেলের এক ঘরের মান কত ধরছিলা, এস। এস। মূল স্কেলের এক ঘরের মান এস। এস। আর ভার্নিয়ার স্কেলের এক ঘরের মান কত পাইছো? এন মাইনাস ওয়ান ইন্টু এটা এস পাইছো বাই না? এন। হ্যাঁ। তাহলে তাহলে ভার্নিয়ার ধ্রুবক তাহলে কত হবে? ভার্নিয়ার ধ্রুবক কাকে বলে? মূল স্কেলের এক ঘরের মান কত, এস। এটা থেকে ভার্নিয়ার স্কেলের এক ঘরের মান বিয়োগ করেন, n-1 ইন্টু এস বাই কত, এন। তাহলে কত হচ্ছে এন লসাগু? তাহলে এন এস মাইনাস যে প্লাস এখানে কি এস। তাহলে কত হচ্ছে এস বাই এন। তাহলে ভিসি সমান হচ্ছে কি এস বাই এন। এটা হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক নির্ণয়ের সূত্র। তাহলে দুটো জিনিস জানতে হবে, এস এর মানটা জানতে হবে। এসটা কি এখানে? মূল এসটা স্কেলের হচ্ছে, ক্ষুদ্রতম এক ভাগের মান। হ্যাঁ, মূল স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান সাধারণত কত মিলি হয়, 1 মিলি হয়, হ্যাঁ। হুম। আর এনটা হচ্ছে ভার্নিয়ার স্কেলের কি ভাগ সংখ্যা। ভাগ ভাগ সংখ্যা। সংখ্যা। ভাগ সংখ্যা। এখন ধরো যে একটা এখানে অনেকগুলো বহু নির্বাচনীয় হয়, আবার গ নাম্বারেও প্রশ্ন হয়। এই কাজটা কে করলো? এটা মিশাও, এটা মিশাও। মাহফুজ লগ্ন, হ্যাঁ। আর এটা করে দাও, দাও দেখি। ওটা তো তুমি পারবে না, যেটা আমি লিখছি ওটা তুমি মিশাইতে পারবে না। আচ্ছা, অনেক স্যার সময় এই প্রতিপাদন কি আসবে নাকি গ নাম্বারে? গ নাম্বারে দেয় না, দিলে খ নাম্বারে দিলেই তো টানা হেঁচড়া হয়ে যাবে, উঠে যাবে স্টুডেন্টের। অনেক সময় খ নাম্বারে এরকম দেখাও যে খ নাম্বারে অনেক সময় দেখাও যে ভিসি সমান এস বাই এন 2 নাম্বারে দিয়ে দিলে দেখা যায় 90%, 95% স্টুডেন্ট আর করতে পারে না, হুম? আচ্ছা, এখন ধরো যে এরকম একটা প্রশ্ন থাকলো যে একটি স্লাইড ক্যালিপার্সের যে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা 20। স্লাইড ক্যালিপার্সের ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা কত, 20। আর মূল স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান হচ্ছে 1 মিলিমিটার। তাহলে ভার্নিয়ার ধ্রুবক কত হবে, এস বাই এন। তাহলে মূল স্কেলে ক্ষুদ্রতম এক ঘরের মান হচ্ছে 1 মিলিমিটার। আর ভার্নিয়ার ধ্রুবক কত, 20। তাহলে কত হয় দেখো দেখি, 1-কে 20 দিয়ে ভাগ দেন। জিরো পয়েন্ট পয়েন্ট ফাইভ। জিরো ফাইভ 0.05। এককটা কি হবে, মিলিমিটার হবে। মিলিমিটার হবে। এভাবে খুব সহজে আমরা কি ভার্নিয়ার ধ্রুবকটা বের করে নিতে পারবো। আমরা যখন ল্যাবে যখন কাজ করবে তোমরা, ল্যাব থেকেও খুব সহজে কি বের করে নিতে পারবে। এখানে আরেকটা কথা আছে যে ভার্নিয়ার সমপাতন, আরেকটা শব্দ এখানে আসে, সেটা কি ভার্নিয়ার সমপাতন। সম- ভার্নিয়ার সমপাতন। এখন মূল স্কেল কোনটা বলো দেখি, যেটা মিটার স্কেলের কি, যেটা মিটার স্কেলের অংশ সেটাকে বলছি আমি কি ভার্নিয়ার, এই মূল স্কেল। এখন ধরো এখানে আমি একটা স্কেল যদি নিই ছোট করে, 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5। আমি এখানে নিয়েছি মূলত এটা 0, 1 মিলি, 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, সেন্টিমিটারে নিয়েছি, হ্যাঁ। তাহলে এক একটা ঘরের মান কত? 1 সেন্টিমিটারের মধ্যে কয়টা ঘর, 10টা আছে না? তাহলে এক একটা ঘরের মান কত রে, 1 মিলিমিটার। মিলিমিটার। আচ্ছা, এখন এই যে ভার্নিয়ার স্কেল, আমি ওই যে বইটা একটু দেখানো দরকার। আচ্ছা, এই চিত্রটা তো দেখতে পাচ্ছ না? দেখতে পাচ্ছ না?
জি স্যার, দেখতে পাচ্ছি। হ্যাঁ, দেখতে পাচ্ছ। যদি এটা আমরা একটু বড় করে যদি দিই, চিত্রটা একটু বড়, আর গুগলে দেখেন, সার্চ দিয়ে, তাহলে ভালো পাবেন। এই যে দেখো, এই যে এখানে যে স্কেলটা রয়েছে, এই যে স্কেলটা, এই স্কেলটাই হচ্ছে তোমার কি মূল স্কেল বা প্রধান স্কেল। আর এই যে এখানে কিছু দাগ দেখা যাচ্ছে না, ছোট ছোট দাগ এরকম আছে, এটা হচ্ছে কি তোমার ভার্নিয়ার স্কেল। আর টোটাল যন্ত্রটাকে বলছি আমরা কি স্লাইড ক্যালিপার্স। তো এই টোটাল যন্ত্রটাকে বলবো আমরা কি স্লাইড ক্যালিপার্স বলছি। আর এই দুটোকে কি বলছি, স্লাইড ক্যালিপার্সের কি চুয়াল বলছি। আমি যখন কোনো বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করব বা ব্যাস পরিমাপ করব, তো বস্তুটাকে এই দুই চোয়ালের মাঝে কি রাখতে হয়, দুই চোয়ালের মধ্যে বস্তুটাকে কি রাখতে হবে। তা রাখার পরে যে জিনিসটা আমি দেখবো যে ভার্নিয়ার স্কেলের, এই যে নিচে তো ভার্নিয়ার স্কেলটা থাকলো, ধরো ভার্নিয়ার স্কেলে ধরো 20টা ভাগ রয়েছে বা 10টা ভাগ রয়েছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। এখন যে যে বস্তুটার আমি পার্ট বেদ নির্ণয় করব, দৈর্ঘ্য বলো বা ব্যাস বলো যেটাই বলি না কেন, সেটা দুই চোয়ালের মাঝে রাখার পরে আমি দেখব যে ভার্নিয়ার স্কেলের কত নম্বর দাগটি তোমার মূল স্কেলের একটা দাগের সাথে মিলে যায়, হুবহু মিলে। ধরো আমি ধরে নিচ্ছি যে এই দাগটা, যে এই ভার্নিয়ার এই দাগের সাথে মিলছে, মূল স্কেলের কি এই দাগের সাথে মিলে গেছে, একই রেখায় আমি দেখতে পাই। তাহলে এই দাগটা কত নাম্বার, 1 2 3 4 5 6। তাহলে এই 6 নাম্বার দাগটা হচ্ছে ভার্নিয়ার সমপাতন। কি বলবো, ভার্নিয়ার সমাবর্তন। সমপাতন। যদি তোমার কাছে মনে হয় যে না, যে আমার কাছে এই দাগটা মনে হচ্ছে যে এইটার সাথে মিলে গেছে, এই দাগের সাথে, প্রধান স্কেলের এই দাগের সাথে মিলছে, তাহলে এই দাগের মান কত, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। তাহলে ভার্নিয়ার সমপাতন হচ্ছে কত, 14। তাহলে এখানে নূতনের যে কথাটা সেটা হচ্ছে কি ভার্নিয়ার সমপাতন। সমাবর্তন। তাহলে ভার্নিয়ার সমপাতন কাকে বলে, যে ভার্নিয়ার স্কেলের যততম দাগটি মূল স্কেলের যে কোনো একটি দাগের সাথে হুবহু মিলে যায়, তো ভার্নিয়ার স্কেলের তততম দাগের মানকে বলছি কি ভার্নিয়ার সমপাতন। বুঝতে পারছেন? জি জি স্যার। স্যার। হ্যাঁ। আর আরেকটা হচ্ছে যে পার্ট নেওয়ার ক্ষেত্রে, হ্যাঁ, যে এখানে কয়েকটা জিনিস বের করতে হয়, একটা হচ্ছে মূল স্কেল পার্ট, একটা হচ্ছে মূল স্কেল পার্ট, মূল মূল স্কেল পার্ট, প্রধান স্কেলের পার্ট, মূল স্কেলের পার্ট। আরেকটা লাগে কি ভার্নিয়ার ধ্রুবক, ভার্নিয়ার ধ্রুবক। আরেকটা লাগে কি ভার্নিয়ার সমপাতন, ভার্নিয়ার সমপাতন। মূল স্কেলের পার্টকে প্রকাশ করা হয় এম দিয়ে। ভার্নিয়ার ধ্রুবক হচ্ছে কি ভিসি, ভার্নিয়ার কনস্ট্যান্ট। আর ভার্নিয়ার সমপাতন হচ্ছে কি ভি। এখন ভার্নিয়ার ধ্রুবক কিভাবে বের করতে হয় সেটা তো আমরা জেনে জেনে গেলাম, তাই না? কিভাবে বের করব, ভিসি সমান কি S/N। S/N। যন্ত্রটা হাতে নিব, দেখবো যে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা কত, কয়টা ভাগ আছে। আর মূল স্কেল থেকে তোমার ক্ষুদ্রতম ঘরের মান জেনে নিব, সেটা সাধারণত 1 মিলিমিটার হয়। আর ভার্নিয়ার সমপাতন কেমনে বের করব, যে বস্তুটাকে ভার্নিয়ার স্কেলের অর্থাৎ স্লাইড ক্যালিপার্সের দুই চোয়ালের মাঝে রাখার পর যে ভার্নিয়ার স্কেলের যততম দাগটি প্রধান স্কেলের একটি দাগের সাথে কি মিলে যায়, তো ভার্নিয়ার স্কেলের তততম দাগটির মানই হলো কি ভার্নিয়ার সমপাতন। অর্থাৎ 8 নাম্বার দাগটা যদি মিলে তাহলে ভার্নিয়ার সমপাতন 8, যদি 10 নাম্বার ঘরটা দাগটা মিলে যায় তাহলে ভার্নিয়ার সমপাতন 10। আচ্ছা, বাকি থাকলো কি মূল স্কেল পার্ট, মূল স্কেল পার্ট। এটা কিভাবে বের করতে হবে, এটা বের করব এই দুই চোয়ালের মাঝে রাখার পরে এই ভার্নিয়ারের যে শূন্য দাগটা আছে, ভার্নিয়ারের শূন্য দাগটা তোমার মূল স্কেলের কোন দাগটাকে অতিক্রম করছে। ধরো এটা মূল এটা ধরো মূল স্কেল, এই যে আমি নতুন করে রাখছি, এটা ধরো মূল স্কেল। ধরো এখানে তো অনেকগুলো ঘর আছে। এখন ধরো ভার্নিয়ার ভার্নিয়ার স্কেলটা এখানে আসছে, ভার্নিয়ার স্কেলের শূন্য দাগটা এই পজিশনে আছে। আর এটুকু ধরো ধরো 2 সেন্টিমিটার, কত সেন্টিমিটার, 2 সেন্টিমিটার। তাহলে দেখো এই যে ভার্নিয়ারের যে শূন্য দাগটা, ভার্নিয়ারের ভার্নিয়ারের যে শূন্য এই যে শূন্য দাগটা রয়েছে, এই শূন্য দাগটাকে এই এই ঘরটাকে অতিক্রম করছে না,
এইটার এটার মাঝখানে পড়ছে না? বুঝতে পারছেন না পারেন নাই? জি স্যার পারছি। অর্থাৎ ভার্নিয়ার স্কেলের শূন্য দাগটি মূল স্কেলের যে দাগটিকে অতিক্রম করে, তাহলে ভার্নিয়ার মূল স্কেলের পার্ট হবে তততম দাগটি। এখানে 2 সেন্টিমিটারকে অর্থাৎ এই দাগটাকে অতিক্রম করছে, সুতরাং মূল স্কেল পার্ট হচ্ছে 2 সেন্টিমিটার। অর্থাৎ সবসময় যে জিনিসটা লক্ষ্য করব যন্ত্র হাতে পাওয়ার পরে, যে ভার্নিয়ার স্কেলের শূন্য দাগটির বাম পাশে এই বাম পাশের দাগটির মানই হবে মূল স্কেল পার্ট। তাহলে মূল স্কেল পার্ট বের করার নিয়মটা হলো যে ভার্নিয়ার স্কেলের শূন্য দাগটি মূল স্কেলের যততম দাগকে অতিক্রম করেছে, মূল স্কেলের তততম দাগটির মানে হলো মূল স্কেল পার্ট বা প্রধান স্কেল পার্ট, যেটাকে এম দিয়ে কি করা হয়, প্রকাশ করা হয়। আর স্ল্যাট ক্যালিপার্সের সাহায্যে তোমার বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ বা উচ্চতা নির্ণয়ের সূত্র হলো, দৈর্ঘ্য, প্রস্থ বা উচ্চতা নির্ণয়ের সূত্র হলো কি, যে এম প্লাস ভি ইন্টু ভিসি। এটাই সেই সূত্র, এম প্লাস ভি ইন্টু কি, ভিসি। এমটা হচ্ছে মূল স্কেল পার্ট, ভিটা হচ্ছে কি ভার্নিয়ার সমাবর্তন, আর ভিসিটা কি ভার্নিয়ার ধ্রুবক। বুঝতে পারছেন তো এই পর্যন্ত নাকি? তো জি এখানে স্যার। এখানে সাধারণত যে ক নাম্বারে কিছু সংজ্ঞা আসে, যে ভার্নিয়ার ধ্রুবক কাকে বলে বা ভার্নিয়ার সমপাতন কাকে বলে, হ্যাঁ। আর গ নাম্বারে প্রশ্ন আসে, গ নাম্বার তো একা আসে না, ওখানে উদ্দীপকটা ধরো স্লাইড ক্যালিপার্স সম্পর্কেই তাহলে থাকে, তাহলে ওখান থেকে দিল যে ভার্নিয়ার ধ্রুবক নির্ণয় করো। আর ঘ নাম্বারে দিল যে বস্তুটির দৈর্ঘ্য দৈর্ঘ্য এই যে কত হবে বা কি পরিমাণ দৈর্ঘ্য পরিমাপে ত্রুটি রয়েছে, হ্যাঁ। এটা উদ্দীপকের উপরে নির্ভর করবে যে আমার সমাধানটা কিরকম হওয়া দরকার। আচ্ছা, যতটুকু আলোচনা হয়েছে এর মধ্যে কারো কোনো সমস্যা কি? না স্যার। আচ্ছা, যদি সমস্যা না থাকে তাহলে আজকে আমাদের এই পর্যন্ত থাকবে, ঠিক আছে ইনশাল্লাহ, হ্যাঁ। পরের দিন দেখা হবে তোমাদের সাথে আবার। ইনশাআল্লাহ স্যার। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম।